এপিসোডের প্রথমেই আমরা হেজিকে দেখি। হেজিতা অনেক বেশি এক্সাইটেড ছিল ওই পার্টিতে যাওয়ার জন্য, আর তার জন্য ও তো খুব সুন্দর করে রেডি হয়ে নেয় আর বারবার নিজেকে আয়নায় দেখতে থাকে। এরপর ও যখন পার্টিতে ঢুকে তখন হিয়ন্ত ওকে দেখে অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে, যেন ওরা দুজন দুজনকে অনেক আগে থেকেই চিনে। তারপর হেজিতা ওকে বলতে থাকে যে আমাকে কি তুমি চিনতে পেরেছো নাকি। এটা বলে ও তো হাতটা বাড়িয়ে দেয়। তখন হিয়ন বলে আমি তোমায় চিনতে পারিনি। হেজি ওর মুখ থেকে এরকম কথা শুনে বেশ অবাক হয়, বলে সত্যি কি তুমি আমায় চিনতে পারোনি নাকি। ও তো বলে তোমার ফেসটা অনেক সিমিলার, অনেক পরিচিত লাগছে, কিন্তু আমি কিছু মনে করতে পারছি না। এটা শুনে হেজি আর কোনো কথা বলে না। তখন ওর ফ্রেন্ডের সবার সাথেই হেজি পরিচিত হয়, আর তারপর ওরা তো সবাই ওকে ওয়েলকাম করে। হেজি আসলে খুবই প্রাণবন্ত একটা মেয়ে ছিল। ও সবার সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলতো, আর সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক হয়ে যেত। এখানে হেজির গ্লাসটা একদম ভরা ছিল, আর হিয়নের গ্লাসটা একেবারে ফাঁকা ছিল। তার জন্য হেজি নিজের ড্রিঙ্কসটা ওর গ্লাসে ঢেলে দেয়, আর নিজের গ্লাসে ওর তেমন কোনো ড্রিঙ্কস থাকে না। ওর এরকম আচরণ দেখে সবাই একটু অবাক হয় আর তাকিয়ে থাকে। এদিকে হিয়ন বারবার শুধু হেজির দিকেই তাকিয়েছিল, আর এগুলো ওর অন্যান্য বন্ধুরাও খুব ভালো মতো ফলো করে। তারপর আমরা দেখি মন তো বলেই ফেলে যে তোমরা কত বছর আগে দুজন দুজনের সাথে ডেট করেছিলে। তখন আমরা দেখতে পাই ও তো বলতে থাকে যে আমরা আসলে একসাথে হংকং এ পড়াশোনা করছিলাম, তখন আমরা ডেট করেছিলাম। আমি স্কুলে পড়তাম আর সে ল পড়তো। এরপর আমরা দেখি যে ও তো বলতে থাকে যে আমার কিছুই মনে নেই। মন বলে 2 বছর আগে তো তোমরা ডেট করেছো, এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে। এরপর আমরা ওই বিল্ডিং এর ওনারকে দেখতে পাই, যার নাম ছিল হিয়ংমিন। হিয়ংমিন এখানে মিটিং করতে এসেছে, আর এখানে তারা সবাই ছিল লয়ার, আর এরা প্রত্যেকেই ওই 5 জনের বস ছিল। তারপর আমরা দেখি ওরা এক এক ফ্লোরে ছিল। তখন হিয়নমিন বলে আমি তোমাদেরকে একটা প্রস্তাব দিতে এসেছি। আমি চাই যে তোমরা সবাই একসাথে হয়ে যাও, আলাদা কোনো ফ্লোরের জব থাকবে না। তোমরা একটা সংস্থাতে কাজ করবে, একটা ল ফার্ম থাকবে, আর এটার নাম থাকবে ল ফার্ম হিয়নমিন। আর এই সত্ত্বে যদি তোমরা রাজি হও তাহলে আরো অনেক সুযোগ সুবিধা তোমরা ভোগ করতে পারবে, আর এটা যদি তোমরা মেনে না নাও তাহলে আমি কোথাওই তোমাদের দাঁড়াতে দিব না। এরপর আমরা হেজিকে দেখি। সো আর চ্যাংতোকে জিজ্ঞেস করতে থাকে তাহলে তোমাদের কবে পরিচয় হয়েছে আর তোমরা কবে ডেট করেছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ও তো বলতে থাকে যে আমরা অনেক বছর আগে ডেট করেছি, এটা প্রায় 10 বছর আগের ঘটনা। আর সে আমাকে প্রমিস করেছিল সে আমার সাথে দেখা করবে কোরিয়াতে আর সিওলে, কিন্তু এটা তো সে এখন ভুলে গিয়েছে। ও তো বলে যে সত্যি আমার কিছু মনে নেই যে আমি তোমাকে কখনো ডেট করেছি। হিয়ন্ত বলে আমি অনেকের সাথেই ডেট করেছি, এত আগের কথা আসলে আমার মনে নেই, আর তোমার চেহারাটাও আমার খুব একটা ভালো মনে নেই, তাই আমি কিছু বলতে পারছি না। এই কথাগুলো শুনে ওর তো খুব ইনসাল্ট ফিল হয়, আর ওর অনেক বেশি রাগ হচ্ছিল যে সত্যি ওর কথা কি হিয়নের মনে নেই নাকি ও নাটক করছে। এরপর আমরা ওদের বসকে দেখতে পাই। ওরা তো বারবার জিজ্ঞেস করতে থাকে এখানে আপনার লাভটা কি। তখন হিয়নমিন বলে এখানে আমার তেমন কোনো লাভ নেই, এখানে আমার নামটা ইউজ হবে, আর কোম্পানির নামটা আমার নামের সাথে রিলেটেড, আর এটাই আমার সত্য। আর তোমরা যদি অন্য কোথাও শিফট হতে চাও এটা আমি কখনোই করতে দিব না, কোনো কোম্পানিতেই তোমরা যেতে পারবে না। এরপর আমরা দেখি ওরা খাবার খেয়ে বের হয়ে আসে, আর তারপর যার যার মতো যে যে চলে যায়। এরপর দেখা যায় হিয়ন সবাইকে বিদায় দিয়ে ওখান থেকে চলে আসে। ও কিছু একটা ভাবতে থাকে, ওর মনটা অনেক উদাসীন দেখায়। এরপর আমরা দেখি ও তো ওর বাড়িতে আসে। ও আসলে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, ওর বাবা তো ওর জন্য অপেক্ষা করছিল। ওর বাবা তো রাতে ওকে খাবার খাওয়ার কথা বলে। তখন হিয়ন বলে আমি রাতে খেয়ে এসেছি, আর ওর বাবাকে ঘুমিয়ে পড়তে বলে। এটা বলে ও তো ওর নিজের রুমে চলে যায়। এরপর আমরা হেজিকে দেখি। হেজি তো খুব রাগ হচ্ছিল, ও মনে মনে ভাবছিল সত্যি কি আমি দেখতে অনেক খারাপ নাকি। আর তারপর নিজের ফোনটা বের করে আর নিজের ছবি দেখতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে আমি তো অনেক কিউট, তাহলে আমাকে ভুলে যাওয়ার কারণটা কি, ও নিশ্চয়ই মিথ্যে বলছে। তারপর আমরা দেখি এগুলো ভাবতে ভাবতে ওর তো হিয়নের পর অনেক রাগ হয়। এদিকে হিয়ন ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওর ঘুম আসছিল না। ওর বারবার কি যেন একটা মনে হচ্ছিল, আর এটা ভেবে ও জেগে থাকে।
এরপর আমরা দেখি পরদিন সকালবেলা হিয়ন অফিসের জন্য বেরিয়ে যায়। ও অফিসের কাছে আসতেই সেখানে হেজিকে দেখে। হেজি একটা লোকের সাথে হেসে হেসে কথা বলছিল। দূর থেকে ও এটা দেখতে থাকে আর ওর দিকে তাকিয়ে থাকে। তারপর অফিসের মধ্যে ও চলে যায়। অফিসের মধ্যে গিয়েও ও দেখতে পায় যে হেজি সবার জন্য কিছু একটা খাবার নিয়ে এসেছে আর মনকে এটা দিচ্ছে। এরপর আমরা দেখি মন ভেতরে আসে আর মনের হাতে ও কফি দেখতে পায়। আসলে ওদের দুজনের জন্য হেজি কফি নিয়ে এসেছে। হিয়ন তো তখন বলতে থাকে, তুমি কি জানো না নাকি আমি তো এগুলো পছন্দ করি না, আর কফি আমার একেবারেই পছন্দ না। তখন ও তো বলে, এটা নিয়ে নাও, নিলে কি হবে। ও হাতে এটা নিয়ে নেয় আর তারপর ও আবারও ফেরত আসে। মন এসে ওর থেকে কফিটা নিয়ে নেয়, বলে তোমার খেতে হবে না। আর দূর থেকে ও তো শুধু হেজিকে দেখতে থাকে যে হেজি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর ওখানে একটা লোক আসে আর এসে একটা লয়ারকে হায়ার করতে চায়, কিন্তু কেউই যেতে রাজি হয় না। তখন আমরা দেখি হেজি সেগুলো দেখতে থাকে আর তারপর হেজি তো জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই ছেলেটা বলে, এই লোকটা আসলে একটা লয়ার নিতে এসেছে। সে কোথা থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা লোন নিয়েছে আর সেটা সে শোধ করতে পারছে না, আর তার বিরুদ্ধে কেস করা হয়েছে। এগুলা ওরা খাবার টেবিলেও গল্প করতে থাকে। আর তারপরে হেজি বলে, আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে। লোকটা নাকি লোন নিয়েছে আর লয়ার দরকার আর আমাকে হায়ার করা হয়েছে। এগুলো সবকিছু শোনার পরে হিয়ন্তকে বলতে থাকে, এইসব কেসের মধ্যে তুমি নিজেকে জড়িও না, আর এখানে তোমায় যেতে হবে না। এইসব কেস অন্য কেউ দেখে নিবে। ও তো বলে, আমি ওখানে যাব, তুমি আমাকে কি মনে করো, নতুন হয়েছি কি বলে আমার কোনো অভিজ্ঞতা হবে না নাকি। হিয়ন ওকে বারবার নিষেধ করে, বলে এসবের মধ্যে না যেতে, পরে ও বিপদে পড়তে পারে। আর সবাই ওকে এই কথাটাই বলে যে এরকম কেসের মধ্যে যেন তুমি যেও না। কিন্তু ও কারোর কথাই শুনে না, বলে ও যাবে। আর সব পেপারও ও রেডি করে ফেলেছে যে কি কি রুলস আছে, তাই ওই লোকটার বাড়ি থেকে বের করা খুবই সহজ হয়ে যাবে। লোকটা অনেক ধনী, তারপরেও সে টাকাগুলো শোধ করছে না। হিয়ন ওকে আবারও বোঝায়, বলে এর মধ্যে তুমি যেও না, পরে বিপদ হতে পারে। আর এই লোকগুলো এরকমই, তুমি যতবারই যাও না কেন তারা টাকা কখনোই শোধ করবে না, আর এমন পাওয়ার দেখাবে যেন তারা কিছুই করেনি। তখন ও বলতে থাকে, আমি ওখানে যাব আর আমার এক্সপিরিয়েন্সের দরকার আছে। এরপর ওরা খাবার খাওয়া হয়ে গেলে সবাই বাইরে বের হয়ে আসে, কিন্তু মন আবারও ফিরে যায় কিছু একটা নেওয়ার জন্য। তারপর ওরা তিনজন লিফটের মধ্যে আসে। ওখান থেকে সুজ চলে গেলে লিফটের মধ্যে শুধু হেজি আর হিয়ন থাকে। তখন হিয়ন ওকে বলতে থাকে যে আমি তোমাকে কখনোই প্রমিস করিনি যে আমি তোমার সাথে সিওলে দেখা করব। এটা বলার পরে ও তো ওখান থেকে বেরিয়ে যায়। আর এই কথাটা শোনার পরে হেজির অনেক বেশি রাগ হতে থাকে। ও তো বুঝতেই পারছিল না আসলে ওর মনে নেই নাকি ও ইচ্ছে করে এমনটা করছে। আর তারপর ও নিজে নিজে বকবক করতে শুরু করে দেয় আর বলে লোকটাকে পাগল নাকি। এরপরে হেজিতেও কিছু একটা টাইপ করে আর এটা ওকে সেন্ড করে দেয়। ও ওখানে লিখে দেয় যে তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে, তোমার এখন এটা মনে নেই, কেন মিথ্যে বলছো। ও যখন এটা টেক্সট করে এটা তো দেখে সঙ্গে সঙ্গে অ্যান্সার করে ওকে। এটা দেখার পর ওর আরো রাগ হয়ে যায় যে আসলে ও কি প্রমাণ করার চেষ্টা করছে। এরপর ও তো ওর কলমটা তুলে আর যেখানে হিয়নের নাম লেখা ছিল ও তার নামটা কেটে দেয় আর ওখানে পাগল লিখে রাখে যে ও একটা পাগল। এরপর আমরা দেখি এতে করে ওর মনে একটু শান্তি হয়। এদিকে ওই লোকটা তো তার দুটো বাচ্চাকে নিয়ে লুকিয়ে থাকে আর দরজায় থাকে তার প্রতিবেশী অন্য একটা লোক। সে তো দরজা খুলে বলে, এখানে আমি থাকি, তোমরা কার খোঁজে এসেছো। তখন তারা বলে উনি আমাদের থেকে টাকা নিয়েছে, এটা এখন দিচ্ছে না। লোকটা অনেক চেঁচামেচি করতে থাকে আর বলে এখান থেকে বেরিয়ে যাও, এই অ্যাপার্টমেন্টটি আমার, তোমরা যাকে খুঁজছো সে এখানে নেই। ও কিছুতেই ওনাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, বরং ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। তারপর আমরা দেখি লোকগুলো কোনো উপায় না পেয়ে ওখান থেকে চলে যেতে বাধ্য হয়। তারপর ওই লোকটা বেরিয়ে এসে তাকে ধন্যবাদ জানায়। এই লোকটা ওর সামনের ফ্ল্যাটেই থাকতো আর বলে যে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এবারের মতো বাঁচানোর জন্য। তারপর আমরা দেখি লোকটা ওখান থেকে চলে যায়। আর এই লোকটা যে ব্যাংকের থেকে টাকা লোন নিয়েছিল সেই ব্যাংকের ম্যানেজার তো হিয়নের সাথে দেখা করতে আসে আর বলে যে আমি লোকটার নামে কেস করতে চাই, কেননা লোকটা আমাদের থেকে টাকা নিয়েছে, এখন আর টাকা ব্যাক করছে না। তারপর আমরা দেখি ও তো সমস্ত পলিসি লোকটাকে বুঝিয়ে দেয় যে কি কি হতে পারে আর কি কি নিয়ম আছে।
তখন আমরা দেখতে পাই হিয়ন যখন কথা বলছিল লোকটা তো ওর দিকে হা করে তাকিয়েছিল। সে এত দ্রুত সবকিছু বলছিল লোকটার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছিল। হিয়ন গড় করে সবকিছু বলে দেয় যে কি কি হতে পারে আর কি কি পদক্ষেপ ওদেরকে নিতে হবে। লোকটা হা করে শুধু তাকিয়েই থাকে। এরপর আমরা দেখি লোকটা বলে, ঠিক আছে, তুমি যেমন পারো সেভাবে লোকটার থেকে আমার টাকাগুলো উদ্ধার করে দাও। হিয়ন বলে, ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর কি কি প্ল্যান করতে হবে এগুলো লোকটাকে বুঝিয়ে দেয়। আর এদিকে ওই লোকটা তো হেজির কাছে আসে। হেজির কাছে এসে বলে, আমাকে এবারের মতো বাঁচাও। তখন হেজি সবকিছু শুনে লোকটাকে বলে যে তুমি টাকা লোন নিয়েছো, এই টাকা তো তোমাকে দিতেই হবে। কোনো কিছু দিয়ে এটা তো চেঞ্জ করা সম্ভব নয়, শুধুমাত্র কিছু ডিলে করা যেতে পারে। লোকটা বলে সে একটা কাজ করত আর তারপর এই লোন নিয়ে এই অ্যাপার্টমেন্টটি সে নিয়েছে, কিন্তু তার কাজ বন্ধ হয়ে গিয়েছে, তাই সে টাকাটা দিতে পারছে না। এরপর আমরা দেখি ও তো ওর বসের কাছে যায়। বসের কাছে গিয়ে ও তো হেল্প চায়, তখন ওর বস তোকে না করে দেয়, বলে এই ধরনের কেসে আমি কোনো রকম হেল্প করতে পারবো না, কেননা সে টাকা লোন নিয়েছে আর এই টাকা তাকে দিতেই হবে, তাই এর বিকল্প কিছুই নেই। এরপর আমরা সু আর তার বসকে দেখতে পাই। তারা তো লিফটে যাচ্ছিল, তখন দুটো লোক ওখানে দাঁড়িয়ে ছিল, একটা মহিলা আর একটা লোক। তখন ওরা গল্প করতে থাকে 6th ফ্লোরের কোনো লয়ারকে নেওয়া যাবে না, কেননা তারা খুব একটা ভালো কাজ করতে পারে না। আর ওরা তো 6th ফ্লোরেরই ছিল। ওর বসের তো অনেক বেশি রাগ হচ্ছিল। লিফটে ওঠার পর ওরা যখন দেখতে পায় ওরা বুঝতে পারে যে এরা 6th ফ্লোরেরই উকিল। এটা জানার পরে লোক দুটো অনেক ভয় পেয়ে যায়। আর তারপর ওরা তাড়াতাড়ি লিফটের থেকে বেরিয়ে যাওয়ার জন্য 5তলাতে প্রেস করে দেয় আর 5তলাতেই নেমে যায়। এদিকে হিয়নমিনের দেয়া অফার তো সবাই চিন্তা করতে থাকে, ওরা কি করবে বুঝে উঠতে পারছে না। এখানে অনেক সুযোগ সুবিধা ছিল, একসাথে হলে ওরা অনেক সুযোগ সুবিধা পাবে, কিন্তু আলাদা থাকলে ওদের আবার এখান থেকে বেরও করে দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তীতে ওরা এখানে টিকতেই পারবে না, তাই ওরা সিক্রেটলি একটা মিটিং করার জন্য সবাইকে ইনভাইট করে। এরপর আমরা হেজিকে দেখতে পাই। হেজিটা একটা বাড়ির সামনে থাকে আর আজকে ওর প্রথম কাজ আসে। সেখানে আসার পরে ও দেখতে পায় বাইরে থেকে অনেক লোকে আছে যারা টাকা নেওয়ার জন্য এই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, আর ও তাদের পক্ষ থেকে এখানে এসেছে। লোকটা তো তার বাড়ির দরজা বন্ধ করে বসে আছে আর ওরা কিছুতেই ভিতরে যেতে পারছে না। এরপর আমরা দেখি ওরা উপায় না পেয়ে দরজাটা ভেঙে ফেলে, আর ভিতরে ঢুকলে লোকটা কিছুতেই তাদেরকে ভিতরে আসতে দেয় না। এই লোকটাকে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক টাকার মালিক, কিন্তু তাদের টাকা কিছুতেই সে পরিশোধ করবে না, আরো সময় চায়, এটা বলে বলে অনেক সময় সে পার করে দিয়েছে। হেজিও তাদের সাথে ভেতরে যায়, আর সেখানে যাওয়ার পরে ও সবকিছু ভালো করে লক্ষ্য করে, আর তারপর লোকগুলো প্রত্যেকটা জিনিসের উপর ওদের মার্ক লিখে দেয় যে এই জিনিসগুলো ওরা যাতে আর ইউজ করতে না পারে আর এগুলো সোল্ড হবে। লোকটা কিছুতেই এই কাজগুলো করতে রাজি হচ্ছিল না। তারপর আমরা দেখি হেজিতে একটা জিনিস লক্ষ্য করে, ওখানে একটা লুকানোর মতো দরজা ছিল, যেটা খুললে ও আরো একটা রুম দেখতে পায়। তখন তাড়াতাড়ি সবাই উপরে উঠে গিয়ে ওই রুমটার মধ্যে চলে যায়, আর গিয়ে দেখে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে যারা এগুলো লুকিয়ে রেখেছে। এটা দেখার পরে ও সবাইকে ডেকে এগুলোকে দেখিয়ে দেয়। তারপর লোকটা তার কাপড় চোপড় খুলতে শুরু করে দেয়, বলে যে আমাকেও বিক্রি করে দাও, তাহলে তোমাদের টাকা পেয়ে যাবে। এটা বলে সে কাপড় চোপড় খুলতে শুরু করে দেয়, আর তার ওয়াইফও সেম কাজটাই করে। এগুলো দেখে ওরা অনেক লজ্জায় পড়ে যায়, আর তাই আজ কিছুই করতে পারে না, ওদেরকে এখান থেকে চলে যেতে হয়। হেজি তখন মনে মনে ভাবতে থাকে যে লোকটা টাকা থাকা সত্ত্বেও কেন সে টাকাগুলো পরিশোধ করে না, শুধু ঝামেলা বাড়ায়। এগুলো ও এসে বন্ধুদের সাথে আলোচনা করে আর বলতে থাকে আজ কি কি হয়েছে। তখন হিয়ন বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই মানুষগুলো কেমন, এটা শুধু টাকাই নিবে কিন্তু পরিশোধ করতে তাদের ভালো লাগে না, আর এই বড়লোক মানুষগুলো এরকমই করে আসছে, তাই আমি তোমাকে ওখানে যেতে নিষেধ করেছিলাম। আর তারপর ওরা সবাই এই কথাটাই বলে। তখন ও বলে যে আমি গিয়ে খুব ভালো করেছি, আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। তারপরেও হিয়ন্ত এখানেই থেমে থাকে না, হিয়ন্ত ওকে কথা শোনাতেই থাকে। আর এগুলো শুনে ওর তো ভীষণ পরিমাণে রাগ হচ্ছিল যে কেন সবসময় ওকে বকতে থাকে। এরপর খাওয়া শেষ হয়ে গেলে ওরা বাইরে বের হয়ে আসে। হেজির বলে যে তুমি কেন সবসময় এরকম আচরণ করো, সবসময় রুড আচরণ, আমি তো কখনো তোমার সাথে এমনটা করি না, আর তুমি আমাকে চিনোনি এটা নিয়েও আমি তোমার সাথে কোনো আর্গুমেন্ট করিনি। তখন ও বলে আমি
আমি সত্যি তোমাকে চিনিনি, আর আমি তোমাকে আগে জানতাম বলেও মনে হয় না। এটা বলে ও ওখান থেকে চলে যায়। আর এতে করে হেজির আরো বেশি রাগ হতে থাকে। পরদিন ওরা কোর্টে যায়। ওই লোকটা ওখানে গিয়ে ওর সাথে অনেক খারাপ আচরণ করে। হিয়নকে অনেক কথা শোনাতে থাকে। তখন জাজের অনেক রাগ হয়ে যায় আর বলে, তুমি এভাবে যদি ওর সাথে কথা বলো তাহলে আমি তোমার মামলা করে দিব। তুমি একজন লয়ারের সাথে এভাবে আচরণ করতে পারো না। সে তোমার সাথে যথেষ্ট ডিসেন্ট ভাবে কথা বলছে, তাই তোমারও উচিত এভাবেই কথা বলা। তখন লোকটা থেমে যায় আর তারপর আবারও তাদের ডেট দেওয়া হয়। আর এটা ছিল তার ফাইনাল ডেট। এরপর আমরা দেখি কোর্ট থেকে বের হয়ে আসলে লোকটা হিয়নের কাছে সরি বলে আর বলে, আমাকে প্লিজ হেল্প করো। তখন ও বলে, আমি কিছুই করতে পারবো না, তুমি টাকা ধার নিয়েছো, তোমাকে দিতে হবে। এটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে হেজি অনেক কাজ করে। ও তো অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। এরপরে ও যখন অফিস থেকে বের হয়ে আসে, ও তো একটা জিনিস লক্ষ্য করে যে বিল্ডিং এর মালিক একটা লোকের সাথে কথা বলছে। তারপর ও তো ওখান থেকে তাদেরকে হাই বলে চলে যায়। তারপর আমরা দেখি উনি তো ওর দিকে তাকিয়ে থাকে। এরপরে হেদিতেও বাসায় ফিরে আসে। বাসায় এসে ও তো শুয়ে পড়ে। ও অনেক বেশি ক্লান্ত ছিল। তখন ওর কাছে একটা নোটিফিকেশন আসে। আর এটা এমন ছিল, এই নিয়েই কোনো একটা পলিসি তৈরি হয়েছে যে কেসটা ও লড়ছে। এটা দেখে ও তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই এগুলো হিয়ন দেখে মোটেও খুশি হয় না, কেননা এতে করে ওর কেসটা হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখি এটা নিয়ে অনেক টেনশন করতে থাকে। পরদিন অফিসে এসে ও তো ওই ম্যানেজারের সাথে দেখা করে আর বলতে থাকে নতুন একটা পলিসি রেডি হয়েছে, এতে করে আমরা কেসটা হেরে যেতে পারি। আমি কি এই কেসটা লড়বো কিনা? তখন লোকটাকে বলে যে তুমি শেষ চেষ্টা করে দেখতে পারো। আসলে কিছু আর্গুমেন্ট ছিল যেটার উপর নির্ভর করে লোকটা পার পেয়ে যেতে পারে। এরপর ওরা খাবার খেতে যায়। সেখানে গিয়ে ও তো অনেক টেনশন করছিল। এটা দেখে হেজি বুঝে ফেলে। আর সু তো সবকিছু ছবি তুলে নিচ্ছিল। সে তার ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড করবে। তখন আমরা দেখতে পাই হেজি তো ওকে বলে ফেলে, তুমি তো কেসটা হেরে যাবে, তাই কি এরকম মন খারাপ করে বসে আছো নাকি? তখন ও বলতে থাকে যে তোমাকে কে বলেছে আমি হেরে যাব? আমি শুধুমাত্র তোমার কাছে হেরে যাব, এই সব লোকদের সামনে আমি কখনোই হেরে যাব না। এই কথা বলার পরে ওর বন্ধুরা তো বুঝতে পারে এই কথাগুলো তাদেরকে বলা হলো। তারপর ওর বন্ধুরা তো বলতে থাকে, তুমি কি এই কথাগুলো আমাদের বললে নাকি? তুমি আসলে কি মিন করতে চাচ্ছ, আমরা তো আসলে বুঝতে পারছি না। তারপর ও তো বলে, এই জন্যই আমি এই কথাগুলো তোমাদের বলেছি, তোমরা এটা বুঝতে পারবে না। এরপরে আমরা দেখি আজকে তো ওর ডেট থাকে। আর তারপর ও তো কোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কোর্টে যাওয়ার পর ও দেখতে পায় ও যেমনটা ভেবেছিল লোকটা তাই করেছে। ওই পেপারগুলো নিয়ে সে হাজির হয়েছে। আর তারপর জাজকে এই পেপারগুলো দেওয়া হয় যেটা দিয়ে আর্গুমেন্ট করা হয়েছিল। আর নিউ পলিসি এখানে যুক্ত করা হয়েছে। তার জন্য লোকটা আরো বেশি সময় পেয়ে যায়। আর তাই কেসটা ডিসমিস করে দেওয়া হয়। তখন আমরা বাস্টের ঘটনা দেখি। লোকটা অনেক বেশি টেনশন করছিল, কেননা তার এটাই শেষ সুযোগ। আর তারপর এখানে সে আর থাকতে পারবে না। তখনই সেখানে হেজি চলে যায়। আর তারপর লোকটার কাছে ওই পেপারগুলো দেওয়া আসে যাতে করে কোর্টে সে এগুলো শো করতে পারে। আর এই পেপারগুলো তো হিউয়ান সেদিন খাবার খাওয়ার সময় ওর হাতে দেখতে পেয়েছিল। আর ও বুঝে ফেলে এই কাজটা কার। এই কাজগুলো তো হেজি করেছে, আর ওই লোকটাকে এই পেপারগুলো ও দিয়ে দিয়েছে। এগুলো ভেবে ওর অনেক বেশি রাগ হতে থাকে। আর তারপর কেসটা তো সত্যি হেরে যায়। জাস্ট তো ওকে আরো কিছু সময় দিয়ে দেয় এই টাকাগুলো পরিশোধ করার জন্য। আর লোকটা যেন জানে বাঁচে, না হলে তার ঘর ছাড়া হতে হতো। তারপর আমরা দেখি ও তো ওখান থেকে বেরিয়ে আসে। এরপর ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল। তখন আমরা দেখতে পাই হেজি তো মনে মনে অনেক খুশি যে লোকটা বেঁচে গিয়েছে আর কিছু সময় পেয়ে গিয়েছে। কিন্তু ওর মনটা তো অনেক খারাপ ছিল আর ওর ভীষণ রাগ হচ্ছিল। আর তারপর ও সবার সামনে বলে, এই কাজটা তুমি ঠিক করোনি। মন বুঝতে পারে। আর তারপর আমরা দেখি ও তো বলে, আমি ঠিকই করেছি। লোকটা একদম অসহায়, সে ঘর ছাড়া হতো, একটু সময় পেয়েছে তো তাতে কি হয়েছে? তারপর আমরা দেখি হিয়ন্ত বলে, তুমি এই কাজটা ঠিক করনি। তুমি যে কাজটা করেছো এতে করে ব্যাংক আর কাউকে লোন দিবে না, আর সাধারণ মানুষও আর লোন পাবে না। এভাবে আস্তে আস্তে লোন দেওয়া বন্ধ হয়ে যাবে আর সব সিস্টেম উল্টোপাল্টা হয়ে যাবে। তাই যে টাকা ধার করেছে তাকে এটা দিতেই হবে।
তারপর ওরা দুইজন চিল্লাপাল্লা করতে থাকে। ওখানে আরো লোকজন ছিল, এটা ওরা ভুলে গিয়েছিল। দুজন রীতিমতো ঝগড়া করতে শুরু করে দেয়। বন্ধুরা মিলে কোনো রকমে ওদের ঝগড়া থামায় আর বলে এবারের মতো চুপ করো। কিন্তু দুজনই দুজনের উপর অনেক বেশি রেগে থাকে, কেউই কারোর ফেস দেখতে চায় না। এরপর আমরা দেখি ও তো ওই ম্যানেজারের সাথে দেখা করে আর ম্যানেজারকে বলে যে নতুন করে আবার কেস করা যেতে পারে। কিন্তু লোকটা তো এবার আর রাজি হয় না, বলে আমি আর কেস করতে চাই না। ও যেহেতু সময় পেয়েছে ও সময় নিক, আমাদের এখন আর কিছু করার নেই। এদিকে ওর তো অনেক রাগ হচ্ছিল। তারপর ওরা একসাথে যখন খাবার খাচ্ছিল দুজন দুজনের দিকে তাকাচ্ছিল না, দুদিকে মুখ করে বসেছিল। চ্যাংটা বুঝতে পারে আর বলে নিজেদের মধ্যে এরকম ঝামেলা রেখে কি লাভ, দুজনেই তো তোমরা উকিল, তাই এগুলো প্যাচাপ করে নাও। কিন্তু ওরা কিছুতেই এটা মেনে নেয় না আর দুজন দুজনের দিকে খুব রাগ চোখে তাকিয়ে থাকে, যেন সুযোগ পেলে দুজন দুজনকে চাবিয়ে খেয়ে ফেলতো। আর তারপর আমরা দেখি যে হিয়ন্ত অফিসে কাজ করছিল, কিন্তু ওর বারবার শুধুমাত্র হেজির ওই রাগের মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল। আর কাজের ফাঁকে ও তো একটা সময় স্মাইলও করে ফেলে আর এগুলোই ও ভাবতে থাকে। তারপর আমরা হেজিকে দেখি, হেজিও তো কাজ করছিল। ও যখনই হিয়নের কথা মনে করে ওর তো ডিপ্রেশন বেড়ে যায় আর ও মনে মনে ভাবতে থাকে ছেলেটা আসলে কি চাই, ও কোনো কিছু স্বীকারও করছে না, আবার আমার পিছনে কেন লেগে আছে। এগুলো ভাবতে ভাবতে ওর একটু রিফ্রেশ হওয়ার দরকার ছিল। তার জন্য ও তো পাশে একটা স্টেডিয়ামে চলে যায়, সেখানে সবাই খেলাধুলা করছিল। ফাঁকা জায়গা দেখে ওর অনেক ভালো লাগে আর তারপর ও কিছু সময়ের জন্য ওখানে বসে পড়ে আর ওর খুব ভালো ফিল হচ্ছিল। এরপর আমরা দেখি যে এদিকে মনের কাছে একটা মেল চলে আসে আর ও তো ওইটা দেখতে পায় যে ল ফার্ম হিয়মিনের একটা মেল চলে এসেছে যে ওদের এই কাজগুলো এভাবেই থাকবে না আর সব এক হয়ে যাবে। এটা দেখার পরে ও তো ওর বসের রুমে যায়, কিন্তু গিয়ে দেখতে পাই সেখানে ওর বস তো ছিল না। এরপর আমরা হিয়নকে দেখতে পাই, হিয়ন তো ওই সেম স্টেডিয়ামেই ছিল। ও তো ওখানে নাইট ওয়াক করছিল, ও এখানে প্রায় আসে আর এগুলো করতে ওর অনেক ভালো লাগে। ওর সবকিছুই নিয়মের মধ্যে ছিল। তারপর ও তো একটু রেস্ট নেয় আর পানি খায়। ও খেয়াল করে ওখানে তো কেউ একজন বসে আছে, ও ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে এটা তো হেজি ছিল। আর তারপর ওর আগের কথাগুলো মনে পড়তে থাকে, ও কিভাবে না করেছিল যে হেজিকে ও চিনে না, এগুলোই ওর মনে হতে থাকে। এরপরে আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই আর ওর সব কথা তো মনেও আছে। এগুলো ও ভাবছিল যে ও হেজিকে কিস করছে আর হয়তোবা ও ওই সময় স্টুডেন্ট ছিল। ওর সব কথা মনে আছে, কিন্তু ও তো কিছুই স্বীকার করছে না। হয়তো এর পিছনে কোনো একটা কারণ আছে যেটা আমরা পরে জানতে পারবো। আর ও তো বারবার হেজির মেসেজটা তখন দেখতে থাকে আর দূর থেকে হেজির দিকে তাকিয়ে থাকে। আর এই সুন্দর মোমেন্টে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না, আর একটা লাইক করে দিও। আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থেকো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।